21শে ফেব্রুয়ারি জাতির আত্মপরিচয়ের স্মারকে বললেন প্রধান উপদেষ্টা। নারী ফুটবল দল সহ 18 ব্যক্তি পেলেন 21শে পদক। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নেই কোনো হুমকি, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আলেপ উদ্দিনের বিরুদ্ধে 28 মের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ ট্রাইব্যুনালের। বাকি 9 জনের বিরুদ্ধে বাড়ল তদন্তের সময়। বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি সংস্থার সংশ্লিষ্টতা মাথায় রেখেই তদন্ত, জানালো স্বাধীন তদন্ত কমিশন। চাওয়া হয়েছে পলাতকদের তথ্য। 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে চাকরি ফেরত দিতে আপিল বিভাগের নির্দেশ, প্রার্থীদের সন্তোষ। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যে কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয় সহ 300 অবৈধ অভিবাসী বন্দী পানামার হোটেলে, সাহায্যের আকুতি, দেশে ফিরতে চান না ভুক্তভোগীরা। এবং কিছুক্ষণ পর শুরু টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রতিপক্ষ ভারত, দুই দলই মাঠে নামবে সেরা তারকাদের ঘাটতি নিয়ে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরা যেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন বিশ্ব সৃষ্টি করতে চায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে নারী ফুটবল দলসহ পদকপ্রাপ্ত 18 জনকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেয়া হয় 21শে পদক। এবার পদক পেয়েছেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসিরুদ্দিন আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে এই পদক পান মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহিরকে মরণোত্তর 21শে পদক দেয়া হয়। আর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চাইতে জাতি বেশি ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্ম আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে। প্রত্যেককে 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও 4 লাখ টাকার চেক দেয়া হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে কোনো ধরনের হুমকি বা আশঙ্কা নেই। জানান, ভিভিআইপিদের শ্রদ্ধা জানানো শেষে রাত 12:40 থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার। আসতে হবে পলাশীর মোড় হয়ে। এদিকে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ব্যারিকেড নির্মাণ, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপন সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। মূলত 7টা আউটার পেরিফেরিতে বন্ধ করে দেওয়া হবে, এখানে গাড়ি নিয়ে ঢোকা। আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, কথা বলবো তার সাথে। মোহনা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে এখানে প্রস্তুতি কেমন চলছে, আপনাদের জানাতে চাই যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও, সেই উপলক্ষে যে প্রস্তুতি প্রতি বছর আমরা দেখতে পাই যে আগের দিন আলপনা আঁকা হয়, সেই সাথে নিরাপত্তা বাহিনীর টহল দেখা যায়। আমরা আজও তাই দেখছি। আপনারা জানেন যে আজ সকালেই ডিএমপি কমিশনার কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে নিরাপত্তার চাদরে পুরো এলাকা শহীদ মিনার প্রাঙ্গণ বিছিয়ে দেওয়া হবে এবং সেই মোতাবেকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নজরদারি চলছে এবং সেই সাথে যে আলপনা আঁকার বা শহীদ মিনারকে সাজিয়ে বা রাঙিয়ে তোলার যে বিষয়টি তাও চলছে এবং শহীদ মিনারের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির প্রায় আলপনা আঁকার শেষ পর্যায়ে বলতে আমরা দেখেছি এবং আলপনার সাথে সাথে আমরা দেখেছি এখানে দর্শনার্থীরা এসেছেন এবং আগামীকালকের আগেই আজকে এই আলপনা দেখতে কিংবা অনেকে এসেছেন তাদের সন্তানকে আলপনা এবং শহীদ মিনারের বা 21শে ফেব্রুয়ারি যে মাহাত্ম্য বা আমাদের বাংলাদেশের বা বাংলার ভাষার যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি তার সাথে পরিচয় করিয়ে দিতেও কিন্তু অনেকে এসেছেন এবং সেই সাথে তারা জানিয়েছেন আজ যেহেতু পূর্ব প্রস্তুতি এবং আগামীকাল যেহেতু 21শে ফেব্রুয়ারি সেজন্যই তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং আগামীকালও তারা আসবেন বলে জানিয়েছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে শহীদ মিনার, এই বাংলা ভাষার মাহাত্ম্যের জন্য বা বাংলা ভাষার ঐতিহ্য ধরে রাখতে এর গুরুত্বের আসলে কোনো তুলনা নেই। অতুলনীয় একটি জায়গা, যে কোনো অধিকার আন্দোলনের বা অধিকার আদায়ের যেই বিষয়টা শহীদ মিনারের সাথে তা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন যে 1948 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ যখন পূর্ববঙ্গে এসে জানিয়েছিলেন যে রাষ্ট্রভাষাই হবে উর্দু, তখন কিন্তু এখানকার ছাত্র সমাজ এবং এমন সুশীল নাগরিক সহ যারা ছিলেন তারা কিন্তু প্রতিবাদ জানায় এবং তারা বারবার বলেন যে এই ধরনের যে বৈষম্য, যে ভাষার বৈষম্য, সেই ভাষার বৈষম্য মানে জাতিগত বৈষম্য। পাকিস্তান যদি একটি দেশ হয়ে থাকে তাহলে কেন এই বৈষম্য হবে, তারই প্রতিবাদে কিন্তু আস্তে আস্তে যে ক্ষোভের আগুন, সে আগুন জ্বলা শুরু করে এবং সে আগুনের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা এখন যেখানে শহীদ মিনারটি দেখছি সেখান থেকে আমরা জানি যে সেখানে থেকে ছাত্ররা যে মিছিল নিয়ে বের হয়েছিল 144 ধারা ভঙ্গ করে, এই জায়গাটি থেকে কিন্তু ছাত্ররা মিছিল নিয়ে বের হয়নি। যা বের হয়েছিল তারা ঢাকা মেডিকেল কলেজ, বর্তমানে যেই জরুরি বিভাগ আছে সেখান থেকে তারা মিছিল নিয়ে বের হয়েছিল এবং সেখানে তারা ওখানে আমতলা থেকে তারা বের হয়েছিল এবং সেই সময় মিছিল ভঙ্গকারীদের উপর যখন পুলিশ বর্বরচিত হামলা সেই হামলায় কিন্তু অনেকেই নিহত হন, শহীদ হন। সালাম, রফিক, শফিউল, বরকত, জব্বার সহ অনেকেই নিহত হন। তাদের রক্তের যেই রাঙা, আমরা যখন বলি যে 21শে ফেব্রুয়ারি রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, তো এই ছিল আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। তো এই ছিল এবং প্রস্তুতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। এদিকে সারা দেশে চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের শেষ মুহূর্তে প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা জোরদার, ধোয়া মোছা আর রং তুলির আঁচড়ে প্রস্তুত হচ্ছে শহীদ বেদি। শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে চেতনা ধরে রাখার প্রত্যয় তরুণদের। মাতৃভাষা দিবস ঘিরে চলছে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা আয়োজন। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজশাহী কলেজ চত্বরে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সেখানে আলোচনা সভা চলবে শুক্রবার সকাল থেকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ময়মনসিংহেও। বরাবরের মতো এবার নগরীর টাউন হল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে শহীদদের স্মরণে। সেখানে চলছে ধোয়া মোছা আর ঘোষণা মঞ্চ তৈরির কাজ। 3 দিনে শহীদ মিনার পানি পরিষ্কার করা হয়েছে, গাছের ডাল কাটা হয়েছে, মানে আবর্জনা যত আছে সব বের করা হয়েছে। প্রস্তুতি চলছে রংপুরেও। কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন ও রং তুলির কাজ চলছে। শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে তাদের চেতনা ধরে রাখার প্রত্যয় তরুণদের। বিগত 3 বছর থেকে আমরা কাজ করে আসছি আমাদের রংপুর টাউন হলে আলপনা নিয়ে। বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম অনেকেই জানে না যে 21শে ফেব্রুয়ারি আসলে কি, তারা অনেকে এটা সঠিক মিনিংটা জানে না। আমরা চাই তাদের মাধ্যমে এটা ছড়াই দেওয়ার জন্য। এদিকে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান আয়োজকরা। এই দিবসটি যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয় সেজন্য যেটা করণীয় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রস্তুত নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর অপেক্ষায় নোয়াখালীবাসী। সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তার কথা জানান সংশ্লিষ্টরা। শহীদ মিনার কেন্দ্রিক আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং রাস্তাঘাটে যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সে উপলক্ষে আমাদের ট্রাফিক পুলিশ কাজ করবে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে নানা প্রস্তুতি চলছে। প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাবেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এদিকে নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আর নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতেই এই আয়োজন বলছেন স্কুলের প্রধান শিক্ষক। আজকে ভাষা শহীদ দিবস উপলক্ষে আমি এইখানে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমার অনেক ভালো লাগছে। নতুন প্রজন্মের মধ্যে তাদেরকে সেই ভাষা আন্দোলনের সেই তাৎপর্য তুলে ধরার জন্য এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের নড়াইল কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি আজ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনের বিরুদ্ধে 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যায় অভিযুক্ত সাবেক 8 পুলিশ ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। গুমের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 3 মাসের মধ্যে। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এক সময়কার দাপুটে সাবেক সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা কেউ এসেছেন মলিন হয়ে, কেউ এসেছেন মাথা নিচু করে। কারো বিরুদ্ধে অভিযোগ গণহত্যার, কারো বিরুদ্ধে গুমের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরো 2 মাস সময় দেয়া হয়েছে। পরবর্তী শুনানি 28 এপ্রিল। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23 ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। আর ওই একই মামলায় 2 মাসের সময় দিয়েছেন 28 এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন, তদন্ত কাজ পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে 26 ফেব্রুয়ারি অনুমতি দেওয়া হয়েছে। আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য, তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার। এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে
তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ২৮ মে শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 17 বছর আগে 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চূড়ান্ত রায় প্রকাশের পর তারা নিয়োগ পেতে শুরু করবেন জানিয়েছেন আইনজীবীরা। আর আদালতের রায় সন্তোষ জানান ভুক্তভোগীরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে নিয়োগে বাধা কাটল বঞ্চিতদের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। বাড়ে অপেক্ষা। তবে 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 বিসিএস উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আইনজীবীরা জানান এটি ঐতিহাসিক রায়, তবে রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল বলেও জানান তারা। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেশি বিদেশি কোনো সংস্থা বা ব্যক্তি জড়িত কিনা সে বিষয়েও তদন্ত করছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই বিষয়ে বিদেশে পলাতক বা অবস্থান করা ব্যক্তিদের ব্যাপারে তথ্য চেয়ে সংশ্লিষ্ট দূতাবাসের কাছে তথ্য চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। 2009 সালে তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের স্বরূপ উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিয়মিত অগ্রগতি জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। এরই মধ্যে তথ্য ব্যবস্থাপনার জন্য ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি, তৎকালীন 37 কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ, বিশেষ ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহ নানা অগ্রগতি তুলে ধরে কমিশন। ঘটনায় বিদেশি কোনো সংস্থা জড়িত থাকতে পারে এমন কথা মাথায় রাখছে কমিশন। উক্ত ঘটনায় হত্যাকাণ্ডের সময় ও হত্যাকাণ্ডের আগে পরে সংগঠিত অপরাপর স্বরূপ উদ্ঘাটন, দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন চিহ্নিত করা এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা ঘটনা ঘটাতে সহায়তাকারী অন্য অন্য দেশি বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠনের সম্পৃক্ততা নিরূপণ এবং দোষীদের চিহ্নিতকরণ। যারা বিদেশে পালিয়ে গেছে বা অবস্থান করছে তাদের ব্যাপারে তথ্য চেয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। না, ভারতে যাওয়ার তো প্রশ্ন এখনো আসে নাই। আমরা লিখেছি যে আমরা একটা জেনারেল পার্সপেক্টিভ নিয়ে লিখেছি যে আমাদের বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এটা আমরা এই মুহূর্তে আপনার কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই এবং কোন দেশে সে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করলে তখন আমরা পার্টিকুলার যোগাযোগগুলো শুরু করি। বিডিআর কমিশনের ওয়েবসাইটে ঘটনা সংশ্লিষ্ট সবাইকে তথ্য দেওয়ার আহ্বান জানান কমিশন প্রধান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সার্বভৌমত্ব নিয়ে আজ প্রশ্ন উঠেছে। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করলে ভারত স্বৈরাচারকে আশ্রয় দিত না বলেও মন্তব্য করেন তিনি। সভায় কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দাদের উপর লাঠি চার্জেরও প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য 15 বছর লড়াই করেছে। আজকে যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি অথবা বাংলাদেশের স্বাধীনতার প্রতি ভারতের শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে শেখ হাসিনা তারা জায়গা দিতে পারে না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠন ও কুয়েট প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা 11:30টার পর কুয়েটের দুর্বার বাংলা চত্বরে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন এবং পরে আবারও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারে বহিরাগতরা কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 6 দফা দাবি দেওয়া হলেও সব দাবি কুয়েট প্রশাসন মানেনি। কুয়েটের উপাচার্য, উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়ে এই 3 পদে নতুন নিয়োগের জন্য শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করবেন বলে জানান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোন প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি স্পষ্টভাবে উক্ত অধ্যাদেশে উল্লেখ করতে হবে। আমাদের ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানে আসে প্রফেশনাল হওয়ার জন্য, তো আমরা সুষ্ঠুভাবে তাদেরকে যেন সুন্দর প্রফেশনাল তৈরি করতে পারি, সেই জন্য আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসও আমরা আশা করি। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, ক্যাম্পাসে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ দুপুরে সাধারণ শিক্ষার্থীরা দুর্বার বাংলা চত্বরে কিন্তু বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে সমাবেশ করেছে। তারা কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে, পাশাপাশি কুয়েট প্রশাসনকেও তারা লাল কার্ড দেখিয়েছে। তারা যেটি দাবি করছে যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের আহত হয়েছে, এর পুরো দায়ভার কুয়েট প্রশাসনকে, যার কারণে তারা কিন্তু কুয়েটের ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালককে আসলে বর্জন করেছে। আমরা আজকে কুয়েট ক্যাম্পাসে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত ছিল কুয়েটের যে সিন্ডিকেট সভায়, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কুয়েটের একাডেমিক কার্যক্রম সকল কিছুই কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আরেকটু বলে রাখি যে কুয়েট ক্যাম্পাসের আমরা কিন্তু আজকে সব জায়গায় যে প্রদর্শন করে যেটা দেখেছি যে কুয়েট ক্যাম্পাসের ভিতরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হলে এবং দুর্বার বাংলা সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে বিচ্ছিন্নভাবে। তারা কিন্তু কুয়েটের ভিতর নিরাপত্তা বোধ করছে বিধায় কিন্তু এখানে এসে আমরা তদন্ত কমিটির সাথে কথা বলেছি। তদন্ত কমিটির শিক্ষকরা আমাদের জানিয়েছে যে যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ, তার কারণে কিন্তু কিছুটা স্থবিরতা আসছে তদন্ত কাজে, তবে তারপরও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ কিছু সময় আগে কুয়েটের যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে। তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনার পর যে 6 দফা দাবি করেছিলেন, গতকাল সিন্ডিকেটের মিটিং এ কিন্তু 6 দফার ভিতর 5টি দাবি কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি কুয়েটের ভিসি, প্রভিসির যে পদত্যাগের বিষয়টা, সেটা বলেছে যে এটা আসলে এই যৌক্তিক দাবি নয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি কুয়েটের ভিসি যে প্রত্যাশা করেছেন যে শিক্ষার্থীরা হয়তো বা তাদের ভুল বুঝতে পেরে খুব দ্রুতই তাদের ক্লাসে ফিরে আসবে। সর্বশেষ যে সংবাদ আছে যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কুয়েট ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম সকল বন্ধ আছে এবং এটা ছিল কুয়েট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। কুয়েট ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া 2 বন্দীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল ফোন। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে মোবাইল ফোন কিভাবে বন্দীদের হাতে পৌঁছালো তা নিয়ে চলছে তোলপাড়। এরপরই বিভাগের অন্য কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে চিঠি দিয়েছেন ডিআইজি প্রিজন। কাজী শাহেদের প্রতিবেদন। আমি নামটা লিখে রাখছি, একটার নাম তরিকুল আর একটার নাম কি জানো। ও আচ্ছা, ওদের কাছ থেকে না? আচ্ছা, ওরা 20 সালেরই। আরেকটার নাম দেখেন তো, পাওয়া যায় কি ভাই? তরিকুল আর মতিন। মতিন, এরা কি যাবজ্জীবন আসামি? হ্যাঁ, ফাঁসির আসামি। ফাঁসির না? দেশ টিভির হাতে আসা এই কল রেকর্ড রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর সঙ্গে জনৈক ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে সম্প্রতি এই কারাগারের ফাঁসির সেল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধারের ঘটনা সহ অভ্যন্তরীণ অনিয়মের চিত্র। অনুমোদন ছাড়া মোবাইল ফোন 2টি ভেতরে কিভাবে গেল তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কর্তৃপক্ষ মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করে জানিয়েছে এই ঘটনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। যে এই ধরনের কোনো বিষয় যেন যেই কারাগারের ভিতরে যাবে, আইজি অফিসের একটা স্পষ্ট নির্দেশনা রয়েছে, পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে এই পত্রের মধ্যে যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকে অবশ্যই নিবিড় তল্লাশি করে কারাগারের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা নিয়েছি আমরা। কারাবিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ফোন উদ্ধারের পর বিভাগের অন্য কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছেন ডিআইজি প্রিজন। আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ইতিমধ্যে আমি একটা আদেশ জারি করে দিয়েছি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এবং যারা আমাদের গার্ডিং স্টাফের মধ্যেও আছে, আবার বন্দীরাও কিছু কিছু বাইরে যায়, আদালতে যায়, অন্যান্য কারাগার থেকে চলে আসে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিবিড় যে তল্লাশিটা, এই তল্লাশির ক্ষেত্রে কোনো ঘাটতি থাকার কারণে এটা হয়ে থাকে। এর আগেও কাশিমপুর কারাগারে বন্দীকে নারী সঙ্গ পেতে সহযোগিতা করার অভিযোগ আছে সিনিয়র জেল সুপার রত্না রায়ের বিরুদ্ধে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 395 জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে। বিমান কর্তৃপক্ষ জানায় আনুমানিক রাত 10:45 BG347 বোয়িং 777 মডেলের বিমানটিতে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তবে এই ঘটনায় যাত্রীদের সবাই নিরাপদে আছে বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম। পরবর্তীতে ঢাকা থেকে আরেকটি বিমানে যাত্রীদের দুবাইয়ে পৌঁছানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হ্যাঁ, মাঝে গেছে তো ওটা একটু সিগন্যাল পেলো, একটা টেকনিক্যাল সিগন্যাল পাইছে ক্যাপ্টেন, পাওয়ার পরে কাছাকাছি বিমানবন্দর ছিল নাগপুর ভারতের, ওখানে ল্যান্ড করেছে। ল্যান্ড করে প্যাসেঞ্জারদেরকে ওখান থেকে ডিসএম্বার করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে আজ সকাল 10টা নাগপুরে পৌঁছে গেছে ওই আরেকটা এয়ারক্রাফট, ওই এয়ারক্রাফট দিয়ে আমাদের সব প্যাসেঞ্জারদেরকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে।